রিপ্লাই টু বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এবং এ নিয়ে থাকবে পরে বিস্তারিত। দর্শক, আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন খবর দেখার জন্য। চলুন এবার আমরা খবরটি শুনে নিই। করোনা প্রতিষেধক উদ্ভাবনে বৈশ্বিক সম্মেলন, $880 কোটি তহবিল গঠন, বিশ্বে 4 লাখ ছুঁই প্রাণহানি। বর্ণবাদ বিরোধী আন্দোলনে পুলিশি নির্যাতনের অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, আগস্টে ওয়াশিংটনে পদযাত্রা সমাবেশ। নতুন স্বাস্থ্য বিধিমালায় 8 জুন থেকে ভারতে শিথিল হচ্ছে লকডাউন, মন্দা কাটাতে ইউরোপের অনেক দেশে পর্যটন শিল্পে গতি ফেরানোর চেষ্টা। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় যখন পর্যদুস্ত বিশ্ব, সে সময় এর প্রতিষেধক উদ্ভাবন আর উৎপাদনে বড় ধরনের তহবিল গঠন করা সম্ভব হলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। অবশ্য সবচেয়ে বড় চমক ছিল ডব্লিউএইচওর সাথে সম্পর্ক ছেদের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি। সবার সহযোগিতায় লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি $880 কোটি তহবিল গঠিত হয়। আগামী 5 বছরের জন্য $880 কোটি তহবিল নিশ্চিত করা গেল। এজন্য সবাই ধন্যবাদ প্রাপ্য। করোনা ভাইরাস দেখিয়ে দিল আমরা পরস্পরের উপর কতটা নির্ভরশীল। এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে চলছে মানুষের লড়াই। সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত বিপদে রয়েছে গোটা বিশ্ব। ব্যক্তিগতভাবে যোগ দেন ধনকুবের বিল গেটস, জনসন গ্রুপের কর্ণধার সহ অনেকে। ঘোষণা দেন 5 বছর মেয়াদি তারা প্রত্যেকে দিবেন $160 কোটি বা এর বেশি অনুদান। আগামী 5 বছর গাভি নির্দ্বিধায় কাজ করার লক্ষ্যে $160 কোটি অনুদান দিচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এছাড়া কোভিড-19 গবেষণা এবং প্রতিষেধক উদ্ভাবনেও আমরা দিচ্ছি বিপুল অঙ্কের সহযোগিতা। এর মাধ্যমে নতুন ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফলতা পাওয়ার পরপরই সেটি সবার হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। মহামারী এবং করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহযোগিতায় উন্নত রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালো ইইউ জোট। The European Commission is pledging €300 million for Gavi. করোনার টিকা গবেষণার দৌড়ে সবচেয়ে এগিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। চলতি মাসেই এর সম্ভাব্য টিকাটির প্রথম পরীক্ষা হবে ব্রাজিলে। 2000 স্বেচ্ছাসেবীর উপরে হবে এর প্রয়োগ। 22,000 রোগী। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের করোনা পরীক্ষার নির্দেশ দিলেন নিউ ইয়র্কের গভর্নর। গেল 3 দিন ধরে হাজারের ওপর প্রাণহানি দেখছে ব্রাজিলও। বিশ্বে 24 ঘন্টায় বর্তমানে সর্বোচ্চ রোগী শনাক্ত হচ্ছে লাতিন দেশগুলোতে। এদিকে ইউরোপের দেশগুলোতে লকডাউন শিথিলের পর হঠাৎই বেড়েছে করোনায় মৃত্যু আর সংক্রমণ। ব্রিটেনে 15 জুন থেকে কড়াকড়ি শিথিল করলেও গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাসের প্রকোপ ঠেকাতে 15 শহরে ছুটির দিনে লকডাউন ঘোষণা করেছে তুরস্ক। ট্রাম্প প্রশাসন, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLUর অভিযোগ, বিক্ষোভকারীদের ন্যূনতম মানবাধিকারও লঙ্ঘন করেছে সরকার। বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্র সহ বিশ্বের নানা দেশে ছিল কৃষ্ণাঙ্গ মার্কিনী জর্জ ফ্লয়েডের স্মরণ সভা। সেখানে 8 মিনিট 46 সেকেন্ডের নীরবতা পালিত হয়। একই সাথে ঘোষণা আসে পুলিশ বিভাগের সংস্কারের দাবিতে আগস্টে রাজধানী ওয়াশিংটনে হবে স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ। 11তম দিনে গড়ালো বিক্ষোভ, আটক হয়েছেন হাজারের বেশি আন্দোলনকারী। একাদশ দিনে গড়ালো যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলন। নিন্দা বিতর্কের মুখে বাফেলোর রাস্তায় ফের পুলিশের অঘটন। এবার শ্বেতাঙ্গ বিক্ষোভকারীর উপর চড়াও হলো নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে ফ্লয়েড হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে চলছে তদন্ত। আদালতের বক্তব্য, $10 লাখ বিনিময়ে মিলতে পারে জঘন্য অপরাধের জামিন, তবে বহাল থাকবে বিচারিক কর্মকাণ্ড। এরই মাঝে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU ঠুকে দিল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, যার দায় পুরোপুরি অস্বীকার করলেন অ্যাটর্নি জেনারেল। বর্তমানে আইনের শাসন বহাল রাখতে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র। বেশিরভাগ পুলিশ কর্মকর্তা সাহসিকতার সাথেই কাজ করছেন, কিন্তু আফ্রো আমেরিকানরা এক ঘটনায় হারিয়েছেন আস্থা। তাছাড়া বিক্ষোভের আড়ালে বেশ কয়েকটি চরমপন্থী সংগঠন ফয়দা লুটছে। মূলত তাদের দমন এবং জনসাধারণের জানমাল রক্ষায় কঠোর হচ্ছেন নিরাপত্তা সদস্যরা।
একই দিন মিনেপোলিসে হলো জর্জ ফ্লয়েডের স্মরণ সভা। পালিত হয় 8 মিনিট 46 সেকেন্ডের নীরবতা। সেখানে ঘোষণা আসে আগামী 28 আগস্ট পুলিশ বিভাগের সংস্কারের দাবিতে ওয়াশিংটন অভিমুখে হবে ঐতিহাসিক পদযাত্রা সমাবেশ। চলমান বিক্ষোভ মার্টিন লুথার কিং এর নাগরিক আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। সেটা 57 বছর উদযাপন এবং পুলিশ বিভাগের সংস্কারের দাবিতেই আগামী 28 আগস্ট ওয়াশিংটন অভিমুখে হবে সবচেয়ে বড় পদযাত্রা। সেই সমাবেশে রচিত হবে নতুন ইতিহাস। অশ্বেতাঙ্গরা পাবেন সত্যিকারের সম্মান, নাগরিক অধিকার। স্মরণসভায় দূর থেকেই যুক্ত হন ডেমোক্রেট আইন প্রণেতারা। একইভাবে কৃষ্ণাঙ্গ নাগরিককে স্মরণ করেন নানা দেশের বিক্ষোভকারীরাও। স্লোগান, প্রার্থনা, গানে তারা দাবি তোলেন ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে মানুষে মানুষে ভেদাভেদ ঘোচানো। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দীর্ঘদিন ধরেই নির্যাতন, বঞ্চনা আর বৈষম্যের শিকার যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু অশ্বেতাঙ্গরা। চলমান আন্দোলন প্রতিবাদে বিস্ফোরণ ঘটেছে সেই খবরই এমনটাই মনে করেন বিশ্লেষকরা। কৃষ্ণাঙ্গ এবং হিসপ্যানিকদের উপর পেরেছে নিরাপত্তা বাহিনীর নির্যাতন, কমেছে চাকরি সহ অন্যান্য সামাজিক সুযোগ। পাশাপাশি মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ দেশটির বর্ণবাদ নির্যাতনকে আরও জটিল অবস্থায় নিয়ে গেছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। বর্ণবাদী নির্যাতনের প্রতিবাদে উত্তাল পুরো যুক্তরাষ্ট্র। প্রায় সবগুলো বড় শহরই জ্বলছে ক্ষোভের আগুনে। পুলিশি বর্বরতায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভের এই উত্তাপ আঁচ লেগেছে বিশ্বের অন্যান্য দেশেও। বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে নানামুখী নির্যাতন এবং চাপের শিকার দেশটির অশ্বেতাঙ্গরা। আফ্রো আমেরিকান, হিসপ্যানিক কিংবা এশিয়ান বংশোদ্ভূতরা শিকার হচ্ছেন বৈষম্যের। সেই দীর্ঘ ক্ষোভের কারণ এই আন্দোলন। এমনকি চলমান পরিস্থিতির জন্য মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিকেও দায়ী করছেন তারা। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ইস্যুটি খুবই জটিল। এটা সহজে সমাধানযোগ্য নয়। অন্য কোনো দেশে মানবাধিকার লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্র সেটা নিয়ে সোচ্চার হয়। সেখানে দেশটি নিজের ক্ষেত্রেই মানবাধিকারকে সম্মান করে না। নৈতিকভাবে অপর দেশে হস্তক্ষেপ চালানো এটা যুক্তরাষ্ট্রের একটা নীতি। যখন একটা দেশে বিক্ষোভ হয় তখন সেই বিক্ষোভের পক্ষে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। ঠিক একই ঘটনা যুক্তরাষ্ট্রে হলে তখন বলা হবে এটা জাতীয় স্বার্থে আঘাত। অনেক ইস্যু রয়েছে যেখানে দেশটির দ্বিমুখী আচরণ। যুক্তরাষ্ট্রে গেল 4 মাসে যেখানে শ্বেতাঙ্গদের মাঝে বেকারত্বের হার 3.1%, সেখানে অশ্বেতাঙ্গদের মাঝে এ হার 12%-এর বেশি। সংখ্যালঘু, বিশেষ করে যারা আফ্রিকান বংশোদ্ভূত এবং হিসপ্যানিক, তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার যুক্তরাষ্ট্রে, বিশেষ করে পুলিশ এবং বিচার বিভাগ দ্বারা। যখন শ্বেতাঙ্গদের মাঝে বেকারত্বের হার 8%, তখন আফ্রো আমেরিকানদের মাঝে এই হার প্রায় 15%। বিশ্লেষকদের আহ্বান, বৈষম্য দূর করতে সামাজিক অবস্থানগত দূরত্ব কমানোর পাশাপাশি সর্বস্তরের মানবাধিকার নিশ্চিত করা। 8,600-র বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। নিহত মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী ও শ্রমিক নেতার সংখ্যা প্রায় 250। ওয়ারেন্ট ছাড়াই পুলিশ রেড চলছে, অনেক ক্ষেত্রেই ভুল তথ্যের ভিত্তিতে। অন্তত 25টি রিপোর্ট পর্যালোচনায় দেখেছি বিভিন্ন অভিযানে উদ্ধার দেখানো হয়েছে প্রায় একই অস্ত্র। এসব ঘটনা সুষ্ঠু ও স্বাধীন তদন্ত প্রয়োজন। টানা 9 সপ্তাহ পর ইন্দোনেশিয়ায় নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদ। শুক্রবার মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রশাসন জানায় স্বাস্থ্যবিধি মানার শর্তে মুসল্লিদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এ সময় ঢোকার সময় স্যানিটাইজ করার পাশাপাশি মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করা হয়। এছাড়া তাপমাত্রা মাপা ও প্রত্যেকের মাঝে 3 ফিট দূরত্ব রাখার বিষয়টিও নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা প্রায় 30,000, প্রাণহানি হয়েছে 1,770 জনের। এদিকে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ ও উপাসনালয় খোলার অনুমতি দিয়ে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে ভারত। সেক্ষেত্রে 8 জুন থেকে কার্যকর হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন বিধিমালা। 6 ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করা, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজারের মতো বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কঠোরভাবে নিষিদ্ধ হলো পথে ঘাটে কফ ও থুতু ফেলা। বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী বা অসুস্থদের জন্য নিতে হবে বিশেষ ব্যবস্থা। শপিং মল, রেস্তোরাঁর বাইরে থার্মাল স্ক্রিনিং এর ব্যবস্থা থাকতে হবে। উপাসনালয়ে প্রবেশের আগে হাত পা ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্পর্শ এড়াতে প্রসাদ বন্টনের বিষয়ে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ভারতে বৃহস্পতিবারও 9,000-এর বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে কোভিড-19-এ মোট 6,300 মানুষ মারা গেছেন, আক্রান্ত 2.25 লাখ। করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসায় পর্যটন শিল্পে গতি ফেরাতে চাইছে ইউরোপ। চলতি মৌসুমেই ভ্রমণ পিপাসুদের জন্য দুয়ার খুলে দিতে প্রস্তুত পর্যটন নির্ভর দেশগুলো। দ্বিতীয় দফায় মহামারী বিস্তারের আশঙ্কা থাকলেও মন্দা কাটাতে এমন পদক্ষেপ নিচ্ছে ইতালি, গ্রিস, জার্মানি, ক্রোয়েশিয়া সহ ইউরোভুক্ত অনেক দেশ। একই সাথে ভাইরাসের বিস্তার ঠেকাতেও সতর্ক অবস্থায় দেশগুলো। স্বাভাবিক পরিস্থিতিতে এমন সময় আড্রিয়াটিক সাগরে হাজারো বিলাসবহুল প্রমোত্তরী ভেসে বেড়ায় ক্রোয়েশিয়া উপকূল ঘেঁষে। অথচ প্রায় 3 মাস ধরে শূন্য পড়ে আছে 2 লাখের বেশি নৌযান। ক্রোয়েশিয়ায় পর্যটন খাতের অন্যতম উৎস নটিক্যাল পর্যটন, যা করোনার থাবায় পুরোপুরি বিপর্যস্ত। মহামারীর তীব্রতা কমে আসায় এবার এই শিল্পে গতি ফেরানোর চেষ্টা সরকার ব্যবসায়ীদের। আমরা অতিথিদের ইমেইল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রমোত্তরীগুলো পুরোপুরি জীবাণুমুক্ত সে বিষয়ে নিশ্চিত করতে পারি। এই গ্রীষ্মেই পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ইউরোপের আরেক দেশ গ্রিস। চলতি মাসের মাঝামাঝিতেই ঐতিহ্যবাহী নগরী এথেন্সের দরজা খুলবে ভ্রমণ পিপাসুদের জন্য। পর্যায়ক্রমে খোলা হবে অন্যান্য শহরের বিনোদন কেন্দ্রগুলো। তবে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিশেষ সতর্কতার কথা জানিয়েছে প্রশাসন। আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই ব্যবস্থা নেব। নমুনা পরীক্ষা, কোয়ারেন্টাইন সহ কিছু বিষয়ে কড়াকড়ি থাকবে। স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকব। পর্যটকদের আরেক তীর্থস্থান ফ্রান্সেও ধীরে ধীরে খোলা হচ্ছে বিনোদন কেন্দ্রগুলো। এরই মধ্যে চালু হয়েছে কফি আড্ডার জন্য বিখ্যাত রেস্তোরাঁগুলো। আমরা পুরো ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন এনেছি। সংক্রমণ ঠেকাতে পরিচ্ছন্নতা সহ অন্যান্য বিষয়ে সতর্কতা অবলম্বন করছি। শারীরিক দূরত্ব নিশ্চিতে ব্যবস্থাও নিয়েছি। পর্যটক প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন, ইতালি, জার্মানিও। ইউরোপের মোট অর্থনীতির 10% পর্যটন নির্ভর, যার সাথে জড়িত কোটি মানুষের জীবিকা। পরিসংখ্যান বলছে করোনার থাবায় চলতি বছরের প্রথম 3 মাসে পর্যটন খাতে বৈশ্বিক ক্ষতির পরিমাণ $8,000 কোটি বেশি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাশিয়ায় তেল দুর্ঘটনার ঘটনায় আর্কটিক শহর নরিলসকে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার শিকার পাওয়ার প্ল্যান্ট প্রধানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রুশ আদালত। সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় এক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশও দেন প্রেসিডেন্ট। 29 মে সাইবেরিয়ান অঞ্চলের একটি পাওয়ার প্ল্যান্টের ট্যাঙ্ক থেকে আর্কটিক সাগর ও স্থানীয় নদী জলাশয়ে ছড়িয়ে পড়ে প্রায় 20,000 টন ডিজেল। তদন্ত কমিটির প্রধান জানান, তেল ছড়িয়ে পড়ার ঘটনায় মারাত্মক দূষিত হয়েছে এলাকাটি। পরিবেশবাদীদের দাবি, দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমপক্ষে $5 কোটি। বিদ্যুৎ কেন্দ্রটি রাজধানী মস্কো থেকে 2,900 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। দুর্গম অঞ্চল হওয়ায় তেল শোধনের কাজ ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। করোনা সংক্রমণে সবচেয়ে বেশি ছড়ায় হাতের স্পর্শে। জনসমাগমে হাতের স্পর্শ ছাড়া চলাচল সহজ করতে বিশেষ এক যন্ত্র তৈরি করেছে তুরস্কের একটি 3D কোম্পানি। এই যন্ত্রের সাহায্যে যে কোনো দরজা হাতের স্পর্শ ছাড়াই খোলা ও বন্ধ করা যাবে। ফলে সংক্রমণ ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে মত আবিষ্কারকদের। লকডাউন শিথিল হওয়ায় কাজে ফিরতে শুরু করেছে তুরস্কের মানুষ। তবে ঘর ছেড়ে বের হতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। জনসমাগমে চলতে গিয়ে হাতের সংস্পর্শে আসছে অনেক কিছুই, যা বাড়াচ্ছে করোনা ঝুঁকি। আর এই সমস্যার সমাধান বের করেছে দেশটির একটি 3D কোম্পানি। হাতের স্পর্শ ছাড়া দরজা খোলার বিশেষ এক যন্ত্র তৈরি করেছে তারা। পাশাপাশি মাস্ক ব্যবহারে কান ও নাকের সমস্যা কমাতে সহজলভ্য 2টি গ্যাজেটও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। আমরা মানুষের জীবনমান সহজ করার চেষ্টা করছি। এই যেমন ধরুন, মাস্ক ব্যবহারে অনেকের কান ও নাকে ব্যথা হয়। আমরা ছোট এই যন্ত্রটি তৈরি করেছি, যা কান ও নাককে বেশ আরাম দেবে। আর দরজা খোলার এই যন্ত্র আপনাকে করোনা থেকে দেবে বাড়তি সুরক্ষা।
তুরস্কের বিভিন্ন শহরে শুরু হয়েছে বিমান ও গাড়ি চলাচল, খুলতে শুরু করেছে ক্যাফে রেস্টুরেন্টগুলো। আর এমন জনসমাগমে হাতে স্পর্শ ছাড়া দরজা খুলতে ও বন্ধ করতে দারুণ কার্যকরী এই যন্ত্র, যা সহজেই ব্যাগে বহন করা যায়। পাশাপাশি লিফটের বাটন চাপতেও কাজে দেবে এই যন্ত্র। গেল 2 মাস আমি ঘরের বাইরে বের হইনি, মাত্রই কাজে ফিরলাম। তাই অফিসের দরজা স্পর্শ করতে চাই না, কারণ অনেক মানুষ এটি ছুঁয়েছেন। এমন সমস্যায় দারুণ কাজে দিচ্ছে ছোট্ট এই যন্ত্রটি। শুধু ইস্তানবুলের জন্য 1000-এর বেশি যন্ত্র তৈরি করবে প্রতিষ্ঠানটি। সঙ্গে বিনামূল্যে দেয়া হবে মাস্ক আটকে রাখার আরও 2টি যন্ত্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 1,65,000, মৃত্যু হয়েছে 4,500 মানুষের। মুজ্জাবিন তারেক, যমুনা নিউজ। করোনা ভাইরাস সংকটের মধ্যেই তিয়ানমেন আন্দোলনের 31তম বার্ষিকী পালন করেছে তাইওয়ান। বৃহস্পতিবার রাজধানী তাইপের লিবার্টি স্কোয়ারের সামনে দিনটি স্মরণে হাজির হয় হাজারো জনতা। গণ আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। স্লোগান দেন হংকংয়ের গণতন্ত্রকামীদের সমর্থন জানিয়ে। 1989 সালে রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের দাবিতে ব্যাপক গণবিক্ষোভ হয় চীনের ঐতিহাসিক এই স্কোয়ারে, যা দমনে কঠোর অবস্থানে যায় তৎকালীন কমিউনিস্ট সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ যায় বহু মানুষের।